যদি সেলটা হ্যাঁ, যদি সেলটার মোটাইল হয় তাহলে একটা ডাক্তার নেই, সেক্ষেত্রে কোনো আমার দরকার নেই মাইক্রোস্কোপের। এইবার ব্যাপারটা হচ্ছে যে না, তুমি বলবে ওইসব আমি দেখতে চাই না স্যার, আমি লাইভ সেলের দেখতে চাই উইদাউট এনি কাইন্ড অফ স্টেনিং, সেইকে দেখা প্রায় সম্ভবই নয়। ঠিক আছে, সেটা দেখা প্রায় সম্ভবই নয়। এবং সেটা যদি তুমি দেখতে চাও একমাত্র তুমি লাইট মাইক্রোস্কোপ কিংবা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে দেখতে পারো। ঠিক আছে, লাইট মাইক্রোস্কোপ কিংবা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে দেখতে পারো। ফাইন। আর হ্যাঁ অন্য স্যার। কোনো মাইক্রোস্কোপে কিন্তু দেখা যায় না সেটা। ঠিক আছে, এবার তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা বলো, হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপের যদি তুমি কথা বলো, যেটা সব থেকে সমস্যা, ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে তোমাকে অলওয়েজ ফিক্স করতে হবে এবং হেভি মেটাল দিয়ে স্টেন করতে হবে। সেটা তুমি স্পেসিমেনটাকে করো পজিটিভ স্টেনিং, বা তুমি ব্যাকগ্রাউন্ডটাকে করো নেগেটিভ স্টেনিং, কিংবা তুমি শ্যাডো কাস্টিং করো, যাই করো, তোমাকে তো একটা কোনোভাবে স্টেন করতে হবে। তো যে মানে ভারী মেটাল কিছু না দিলে ইলেকট্রনটা ডিফ্লেক্ট করবে কোত্থেকে? আর ইলেকট্রন যদি তোমার ধাক্কা খেয়ে ডিফ্লেক্ট নাই করে, তুমি ইমেজটা পাবে কি করে? তাই তো। তো ওয়ান্স ইউ ফিক্স দ্য স্পেসিমেন এন্ড ইউ স্টেন ইট, তুমি কখনোই সেটার মোটিলিটি আর দেখতে পাবে না। তো ফরগেট অ্যাবাউট ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপে কোনোদিনও ওটা দেখা যাবে। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা বলছি। লাইট মাইক্রোস্কোপ দেখা যেতে পারে। ফেস কন্ট্রাক্ট মাইক্রোস্কোপ ভেরি গুড ফর দিস পারপাস। আরেকটা হচ্ছে, বলবেন না স্যার আমি একটু অন্যভাবে দেখতে চাইছি, ফর এক্সাম্পল আমি জাস্ট এই জিনিসটা দেখতে চাইছি যে একটা সেলকে আমি কোনোভাবে ফ্লুরোসেন্ট করেছি কি না, তাতে আমি জিএফপি গ্লিন ফ্লুরোসেন্ট প্রোটিন এক্সপ্রেস করিয়েছি। এবার ওই ফ্লুরোসেন্সটা মেজার কিভাবে মুভ করছে, সেইটার সাহায্যে আমি বুঝতে পারবো গিয়ে হচ্ছে যে আমার সেলটা মুভ করছে কিনা। তো এইভাবে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপি দিয়েও দেখা যায়। বাট হিয়ার ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট put a fluorescent tag or express some fluorescent protein within the cell. So basically you are detecting the movement of the fluorescence, which is a measure of your cell motility. বোঝা গেল বিশ্বাস? হ্যাঁ স্যার। হুম। কিন্তু তুমি যদি বলো যে ব্যাকটেরিয়াটা ধেই ধেই করে এখান থেকে ওখানে যাচ্ছে, দ্যাট ইন দ্য রিয়েল টাইম ইউ ক্যানট সি ভাইপারফ্লুরেসেন্স। ঠিক আছে, মানে ধরো রাত্রির বেলা তুমি হাঁটছো, তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু মাথায় তোমার একটা লাইট চলছে, তাহলে ওই লাইটের মুভমেন্টটা দিয়ে বোঝা যাচ্ছে তুমি এখান থেকে ওখানে। উইল দ্যাট ওয়ার্ক? আর যদি শুধু সেল দেখতে হয় তো লাইট মাইক্রোস্কোপি কিংবা ফেস কন্ট্রাস্ট উইল ডু আ গুড জব। আমি পড়াবো এগুলো, ডোন্ট ওয়ারি। লাইফ সেল ইমেজিং আমি চাই একটু তোমরা শেখো। কনফোকাল একটা আছে, এইক্ষুনি বললে ওইসব কনফিউজ হয়ে যাবে, আমরা এক এক করে এগোই। আচ্ছা, ঠিক আছে, একেবারে এবার আমরা টপিকে ঢুকে যাব। 1897 সালে জে জে থমসন ডিসকভার করেছিলেন ইলেকট্রন। এটা কে জানে না? দেখা যাচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন আমার সায়ন দাসকে। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন, প্রোটনকে আবিষ্কার করেন না নিউট্রনকে আবিষ্কার করেন? এইটা যদি বলতে পারো তাহলে কোনো অ্যাডিশনাল মার্কস দেওয়া হবে না, যদি না পারো তাহলে 10 নম্বর করে কেটে নেওয়া হবে। সায়ন দাস, তুমি আছো? হ্যাঁ বলো, প্রোটনকে আবিষ্কার করেন নিউট্রনকে আবিষ্কার করেন? কানেকশনটা বোধহয় একটু কেটে যাচ্ছে। কি হলো সায়ন দাস? যাই হোক, সায়ন দাস বোধহয় নেই, আর আমাদের সময়ও কম। তো অন্য কে বলবে, এটার উত্তর কে বলবে? হু ডিসকভার্ড প্রোটন এন্ড হু ডিসকভার্ড নিউট্রন? প্রোটনটা রাদারফোর্ড আর নিউট্রন চ্যাডউইক। প্রোটন রাদারফোর্ড, নিউট্রন চ্যাডউইক, পারফেক্ট আনসার। এদের মধ্যে কি রিলেশন ছিল তুমি জানো? সবাই স্টুডেন্ট, মানে এক্স্যাক্টলি, চ্যাডউইক রাদারফোর্ড স্টুডেন্ট। হ্যাঁ, রাদারফোর্ড থমসনের স্টুডেন্ট। ওকে,
এইবারে বুঝতে পারছো তো কেন বলি বিদেশে চলে যাও, বড় একটা ল্যাবে গিয়ে কাজ করো? বুঝতে পারছো তো? দেখবে যে কোনো সায়েন্সের নোবেল প্রাইজ এগুলো হাইরার্কিক্যালি হয়। ঠিক আছে, সায়েন্সের নোবেল প্রাইজ না, সব হাইরার্কিক্যালি হয়। দেখবে বকলে বকলে পেয়েই যাচ্ছে। ঠিক আছে, স্যারের ল্যাব পেয়েছে, তার স্টুডেন্টের ল্যাব পেয়েছে, তার স্টুডেন্টের ল্যাব পেয়েছে, বা একটা জেনারেশন ঠিক হলো আবার তার স্টুডেন্টের ল্যাব পেয়েছে, এইভাবে নোবেল প্রাইজ চলতে থাকে। একটা জমানার যারা নোবেল লরিয়েট, মেডিসিন কিংবা কেমিস্ট্রি, তাদের সবার একে অপরের সঙ্গে কিন্তু রিলেশন থাকে। বোঝা যাচ্ছে? হ্যাঁ শুভঙ্কর? হ্যাঁ স্যার। তো এই জন্য বলি বাইরে যাও, গিয়ে বড় ল্যাবে কাজ করো। এবার এইটা দেখো হতেই পারে এটা পার্সোনাল চয়েস, বলে ওইসবের স্যার কোনো দরকার নেই, আমি এখানে একটা চাকরি করব, মাইনে পাবো 20-30 হাজার টাকা, আরামসে বাড়ি বাড়ি ফাড়ি সব আছে, গাড়ি বা বাইক কিনে নেবো, বিয়ে ফিয়ে করে শান্তিতে থাকবো। এটাও হতে পারে, সেটা তোমার চয়েস, তুমি কোনটা চাও, কোন ধরনের লাইফ চাও। কিন্তু যদি বিদেশে যাও না, যাকে সত্যি কথা বলে যে পুরো মানে লাথি খাওয়া লাইফ, খুব বাজে একটা টার্ম ইউজ করলাম, সেই ধরনের life, সকাল থেকে রাত অব্দি খাটবে, কোনো রেজাল্ট আসবে না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল ডু সামথিং লাইক দেম, যাদেরকে তোমরা ছবিতে দেখছো। এবার প্রশ্ন হচ্ছে যে ডি ব্রগলি, তিনি ওয়েভলেংথ ফর ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, আমরা সবাই জানি ডি ব্রগলিজ ওয়েভলেংথ। প্রশ্নটা হচ্ছে যদি ডি ব্রগলি করতে পারে তাহলে শুভঙ্কর কেন করতে পারবে না? শুভঙ্কর জানো ডি ব্রগলি কে ছিলেন বেসিক্যালি? না স্যার। ডি ব্রগলি নামটা থেকেই বোঝা যাচ্ছে উনি বিশাল বড় রয়্যাল ফ্যামিলির একজন প্রিন্স ছিলেন। ডি ব্রগলি ওয়াজ আ বিগ প্রিন্স ফ্রম আ রয়্যাল ফ্যামিলি। এনিওয়ে, তারপরে নেক্সট যেটা এলো সেটা হচ্ছে গিয়ে রুস্কা। আমি তোমাদের কাল বারবার বলছিলাম না যে নোল আর রুস্কা, এদের দুজনেরই মেন রোলটা আছে। রুস্কা কি করলেন, ম্যাগনেটিক লেন্সের সাহায্যে কিভাবে একটা চার্জ পার্টিকেলের গতিবিধিকে ম্যানিপুলেট করা যায়, ম্যাগনেটিক লেন্সের সাহায্যে কিভাবে একটা চার্জ পার্টিকেলের গতিবিধিকে ম্যানিপুলেট করা যায়, এটা কিন্তু রুস্কা প্রথমে দেখালেন। তারপরে নোল্যান্ড রুস্কা, সময় কিন্তু লাগে বস, খুব তাড়াতাড়ি হয় না। ঠিক আছে, দেখছো তো কতটা সময় লাগছে রিসার্চে। হ্যাঁ, মানে আমরা যদি 1924 থেকেও ধরি, প্রথম ওয়ার্কিং মাইক্রোস্কোপ ইয়ে করতে 1938, মানে 14 বছর লেগে গেল। প্রথম যে মানে যেটা ওয়ার্কিং মাইক্রোস্কোপ বা একেবারে প্র্যাকটিক্যাল ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা যেটা ভন বোরিস এবং রুস্কা আবিষ্কার করেছিলেন। নোল আর রুস্কা কি করেন, ওরা ফার্স্ট ইলেকট্রন মাইক্রোস্কোপ বিল্ড করেন ইন দ্য ইয়ার 1931, তাই জন্য ওনাদেরকে এই ক্রেডিটটা দেওয়া হয়। পরে ভন বোরিস আর রুস্কা ফার্স্ট প্র্যাকটিক্যাল যে ইলেকট্রন মাইক্রোস্কোপ সেটা আবিষ্কার করেন। ওকে, এর থেকে কি শিক্ষা নিলে? স্লাইড আমি দিয়ে দেবো, সেই নিয়ে চাপ নেই। সায়ন বিশ্বাস, এর থেকে কি শিক্ষা নিলে? হুম, বলতে বুঝতে পারলাম না স্যার। কি? বুঝতে পারলাম না কি শিক্ষা বলতে। এর থেকে এইটাই শিক্ষা যে একটা বড় কাজ করতে সময় লাগে। ঠিক আছে, কতটা টাইম লাগলো দেখলে তো ফার্স্ট প্র্যাকটিক্যাল ইলেকট্রন মাইক্রোস্কোপটা সামনে আসতে। তো হ্যাঁ স্যার। পিএইচডি তে যখন গিয়ে জয়েন করবে, যেখানেই জয়েন করো, হ্যাঁ, 2 বছর পর থেকে স্যার থিসিস দিন, থিসিস লিখবো, ডিগ্রি দিন, ওই রকম শুরু করবে না। ওটা বোকারা করে। এটা মাথায় ঢুকিয়ে রাখো, আমার মনে হয় তুমি রুদ্রজিৎ অ্যাটলিস্ট তোমরা পিএইচডি করতে ইন্টারেস্টেড, ওগুলো বোকারা করে। তোমার শেখার টাইম যখন অ্যাটলিস্ট 5 বছর দাও জিনিসটা শেখার জন্য। 2 বছর পর একটা ডিগ্রি নিয়ে স্যার আমি ডক্টর হয়ে গেলাম, তবে সেই ডিগ্রিটা বাড়িতে ফ্রেমে বাঁধিয়ে রাখতে হবে, আর কোনো কাজে দেবে না। ইউ ডোন্ট লার্ন থিংস প্রপারলি। ঠিক আছে, এবার এটা বলতে পারো স্যার আপনি নিজে 5 বছর ধরে করেছেন বলে আপনি ফ্রাস্ট্রেটেড, তাই হয়তো বলছেন, সেটা একদমই না। সিএসআইআর কিন্তু ফেলোশিপটাও 5 বছরের জন্যই দেয়।
কারণ পিএইচডিটা করতে মিনিমাম 5 বছর সময় লাগে। আমি 5 বছর পুরো লাগেনি, 4 বছর 11 মাসে আমি সাবমিট করে দিয়েছিলাম। যাই হোক, তাহলে এইবারে আম, ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা এগুলো জানি। ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন বিম ইউজ করে এবং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সেটাকে ম্যানিপুলেট করে ইমেজ তৈরি করার জন্য। লাইট ওয়েভ বা গ্লাস লেন্সেস এখানে ইউজ হয় না, যার জন্য আমরা জানি যে ইলেকট্রন যে ওয়েভলেন্থ গুলো ওগুলো 100 টাইমস স্মলার কম্পেয়ার টু দা 100 বলছি 1 লাখ টাইমস স্মলার, ঠিক আছে, কম্পেয়ার টু দা ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট। ইলেকট্রনের ওয়েভলেন্থ প্রায় 1 লক্ষ গুণ স্মলার। আমি তোমাদের ক্যালকুলেট করতে বলেছিলাম, আমি জানি না তোমরা ক্যালকুলেট করেছো কিনা, বাট ইট উইল কাম ইন দা রেঞ্জ অফ পিকোমিটার। পিকোমিটার রেঞ্জে কিন্তু ওটা আসবে, ঠিক আছে। যেখানে আমরা জানি যে ভিজিবল লাইটের ওয়েভলেন্থ প্রায় তোমার ওই মানে প্রায় বলছি সরি 400 to 700 ন্যানোমিটার। ওকে, তো 400 to 700 ন্যানোমিটার আর ওটা পিকোমিটার, তাহলে প্রায় 1 লক্ষ গুণ ছোট হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রনের ওয়েভলেন্থ। তাহলে অবশ্যই যে ইলেকট্রন মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার কিন্তু অনেক বেশি হবে। ওকে, এবার হচ্ছে গিয়ে যে ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য কিন্তু কিছু একটা করতে হবে, মানে কিছু স্পেসিমেন প্রিপারেশন ইত্যাদি থাকে, ঠিক আছে। এই যে মেথডস গুলো এগুলো তোমরা পড়বে, আমি এগুলো তোমাদের বলে দিচ্ছি একবার ডিজাইনটা দেখে দেখিয়ে সেখানে আমি তোমাদের বলে দেবো। লেটস গো টু দ্য ডিজাইন ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাড়ো, এমনি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্পেসিমেন যেটা প্রিপেয়ার করতে হয় সেটাকে কিন্তু এক্সট্রিমলি থিন প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে। এক্সট্রিমলি থিন স্পেসিমেন কিন্তু প্রিপেয়ার করতে হয়। কেন আমাকে বলো তো? এক্সট্রিমলি থিন এবং ড্রাই কমপ্লিটলি স্পেসিমেন কেন লাগে? নিউ নিউ ইলেকট্রন ট্রান্সমিট করার জন্য। অবশ্যই, অবশ্যই, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে। যদি স্পেসিমেন মোটা হয়, বটানিতে গাছ ফাছ কেটেছো? বটানি এক সময় কেটেছিলাম স্কুলে। হ্যাঁ, তো সেইগুলো যদি মোটা হয় গাছের সেকশন মাইক্রোস্কোপের তলায় কি দেখায়? পুরোটাই ডার্ক কালো হয়ে যায় দেখায়। দেখায়। পুরোটা এক্স্যাক্টলি হ্যাঁ, পুরোটাই কালো দেখায়, কারণ লাইট পাস করছে না। তো সেমনি তোমাকে ইলেকট্রনটাকেও পাস করতে দিতে হবে। আর ওয়াটার মলিকিউল যদি থাকে, এইটা মাথায় রাখবে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের একটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। আমি তো স্পেসিমেনটাকে মেরে দিচ্ছি সেটা তো আলাদা কথা, যে আমাকে ফিক্সেশন করতে হচ্ছে, স্টেন করতে হচ্ছে। ফিক্সেশন মানে সেটাকে তোমাকে ডিহাইড্রেট করতেই হবে, কিন্তু কমপ্লিট ডিহাইড্রেশন যদি ওয়াটার মলিকিউল কোনোভাবেই থাকে তাহলে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপি হবে না। ওকে, তো তোমাকে কিন্তু কমপ্লিটলি স্পেসিমেনটাকে ড্রাই করতে হবে। এইবার তোমরা জানো যে বায়োলজিক্যাল স্পেসিমেনের একটা কম্পোনেন্ট তো অবশ্যই হচ্ছে ওয়াটার। আমাকে যদি মাইক্রোস্কোপিতে এই মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখার জন্য, হ্যাঁ, আমাকে কমপ্লিটলি স্পেসিমেনটাকে ড্রাই করতে হয়, মানে ডিহাইড্রেট করতে হয়, ওয়াটার রিমুভ করতে হয়, সেক্ষেত্রে স্পেসিমেনটা অবশ্যই কিছুটা ডিস্টর্টেড বা ডিসফিগার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে স্পেসিমেনটা অবশ্যই কিছুটা ডিস্টর্টেড কিংবা ডিসফিগার হয়ে যাবে। ইউ ক্যানট প্রিভেন্ট ইট, এটা তুমি প্রিভেন্ট করতে পারবে না। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 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 যে আহ, আহ, ব্যাপারটা, এবং সেটাকে আমরা লাস্ট দিনই দেখেছিলাম যে কোন দুটো লেন্সের মধ্যে ঢোকানো হয় টেমের ক্ষেত্রে স্পেসিমেন, কে বলবে আমাকে? টেমের ক্ষেত্রে স্পেসিমেন কোন দুটো লেন্সের মধ্যে ঢোকানো হয়? একটা হচ্ছে তো কন্ডেন্সার লেন্স, হ্যাঁ, কন্ডেন্সিং লেন্স, আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। ভেরি গুড, কন্ডেন্সার এবং অবজেক্টিভ। তাহলে লেন্সের সিকোয়েন্সটা একবার বলে দাও সৌরদীপ, ওপর থেকে নিচে কি কি থাকে? তো ফার্স্টে কন্ডেন্সিং লেন্স, তারপর হ্যাঁ, অবজেক্টিভ লেন্স, তারপর হ্যাঁ, হচ্ছে ডিফ্রাকশন লেন্স, আর ডিফ্রাকশন তারপর হচ্ছে লেন্স ঠিক বলে না, প্রজেক্টর লেন্স বলে, ঠিক আছে। প্রজেক্টর লেন্স। তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে ডিফ্লেকশন ব্যাপারটা ওটা তোমার সেমের ক্ষেত্রে আছে, কারণ সেমের ক্ষেত্রে ও আচ্ছা। তোমাকে পুরো ইলেকট্রনটাকে সারফেসের ওপর দিয়ে ঘোরাতে হবে, তো যে স্পেসিমেনটা আছে
তার সারফেসের উপর দিয়ে ঘোরাতে হবে, তাহলে ওই ডিফ্লেকশন লেন্সটা সেম বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে আছে। সেমের ছবি দেখেছো তো? হ্যাঁ স্যার। কেন কলেজে মনে আছে তো? এই কেন কলেজ তো না, ওটা কেন স্কুল ছিল, তাই তো? কেন স্কুলে গিয়েছিলাম আমরা, সেখানে সেমের ছবি ছিল তো আমাদের প্রজেক্টে। ওকে, এখানে আমরা প্রচুর ছবি দেখবো। আর আলটিমেটলি একটা ফ্লুরোসেন্ট স্ক্রিনের উপর জিনিসটাকে ভিউ করা হয়, বা একটা ফটোগ্রাফিক প্লেট, এখন তো আর ফটোগ্রাফিক প্লেট ইউজ করা হয় না, ফ্লুরোসেন্ট স্ক্রিন বা ফটোগ্রাফিক প্লেট যার সঙ্গে ইনবিল্ট ক্যামেরা আছে, তো তুমি কম্পিউটারে ডাইরেক্ট ছবিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কম্পিউটারে ডাইরেক্ট ছবিটা দেখতে পাচ্ছ, কারণ চোখ দিয়ে তো ওই ছবিটা দেখা কোনোভাবেই সম্ভব না, ইট উইল ডিস্ট্রয় ইউর আই। এখানেও সেম টেমের একটু ডিফারেন্স আছে এই ছবিটা দেখার ব্যাপারে, আই উইল কাম টু দ্যাট। নেক্সট কথা হচ্ছে যে কেন দরকার ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর জিনিস এখানে বলেছে। দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপে, হ্যাঁ আমি তোমাদের লাস্ট দিন একটা ল বলেছিলাম, সেই লটা কি বলছে যে লাইট মাইক্রোস্কোপে তুমি ম্যাক্সিমাম রেজলিউশন কতটা আনতে পারো, ম্যাক্সিমাম রেজলিউশন কতটা আনতে পারো, অ্যাবিস ল কি বলে? কে বলবে? সায়ন দাস, তুমি কি হারিয়ে গেছো না আছো? আচ্ছা, যে বলবে বলো বাবা, বেশি সময় নেই। ম্যাক্সিমাম রেজলিউশন কতটা আনতে পারো? অ্যাবিস ল কি বলছিল? কেউ জানে না? সায়ন বিশ্বাস? তো স্যার কোনো কোনো অবজেক্টের মধ্যে যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে আমি ডিস্টেন্স তখনই বুঝতে পারবো ওটা তো যখন রেজলিউশন কি বলে, আমি বলছি লাইট মাইক্রোস্কোপে তুমি ম্যাক্সিমাম রেজলিউশন কতটা আনতে পারো। আমি লাস্ট ক্লাসে একটা অ্যাবিস ল বলেছিলাম, ক্ষুদ্রতম তুমি কতটা দেখতে পারো কোন বস্তুতে। হ্যাঁ, যেটা ওয়েভলেন্থ থাকবে তার হাফের কম। এক্স্যাক্টলি, যেটা ওয়েভলেন্থ থাকবে তার হাফ। তাহলে লাইট হ্যাঁ, মাইক্রোস্কোপের হাফ। যে, হ্যাঁ লাইটের লোয়েস্ট ওয়েভলেন্থটা কত? 200 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার। 400 ইউজেবল ন্যানোমিটার। লাইট 400 থেকে 700, তাহলে তুমি ম্যাক্সিমাম কত দেখতে পাবে? 200 ন্যানোমিটার। 200 ন্যানোমিটার আর 0.2 মাইক্রোমিটারে কি পার্থক্য আছে না দুটো সেম? না না, সেম। সেম, তাই তো? এইটুকু তো নিশ্চয়ই তোমরা এতদিনে বলবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে ওর থেকে ছোট যদি তুমি দেখতে চাও, তুমি ধরো খুব ছোট কোনো ভাইরাস দেখতে চাও, কোনো রাইনো ভাইরাস দেখতে চাও, হুম, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। বা কোনো পাজ দেখতে চাও, ব্যাকটেরিয়া পাজ দেখতে চাও, ব্যাকটেরিওফাজের অসাধারণ অসাধারণ ইলেকট্রন মাইক্রোস্কোপের ইমেজ আছে, কিন্তু ব্যাকটেরিওফাজ তো কোনোভাবে লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, কারণ লাইটের তো রেজলিউশনটাই মানে অনেকটা বেশি না। তাহলে লাইট মাইক্রোস্কোপের রেজলিউশনটাই ওই লেভেলে কখনো পৌঁছবে না যে তুমি লাইট মাইক্রোস্কোপের সাহায্যে আর কি অত ছোট বস্তু দেখতে পাবে। ওকে, তো এবার যদি তোমার মনে হয় আর কতটা ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন কতটা সম্ভব, খুব বেশি হলে 500 to 1000 টাইমস ম্যাগনিফিকেশন সম্ভব। ঠিক আছে, তুমি যখন একটা 10x এ দেখো তখন কত ম্যাগনিফিকেশন হচ্ছে, এটা সুপর্ণা বলবে। তুমি যখন 10x এ দেখো একটা লাইট মাইক্রোস্কোপে কত হচ্ছে, যখন 45x এ দেখো কত হচ্ছে, এবং যখন 100x এ দেখো তখন ম্যাগনিফিকেশন কত হচ্ছে। এটাও কেউ জানে না? অন্য কেউ বলো। হাই পিসটা তো 10x এর থাকে, তাহলে যদি 10x দিয়ে দেখি তাহলে ওটা ম্যাগনিফিকেশন 100x তে হবে। আর 45 দেখলে 450, আর 100 দেখলে 1000x হাজার। ম্যাগনিফিকেশন হবে। তাহলে হাজারের বেশি কখনোই দেখা যায় না, এবং সব মাইক্রোস্কোপে হাজারও থাকে না। মানে তোমরা কখনো যদি 100x এ দেখে থাকবে, ওটা খুব আনস্টেবল হয়, তখন তোমাকে অয়েল ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, অয়েল ইউজ করে তারপর কিন্তু তুমি জিনিসটাকে দেখতে পাবে। তো হোয়াট এভার, আমি যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে, আমি অয়েল ইমার্শনের কনসেপ্টে যাব না। 500 to 1000 টাইমস এর বেশি কিন্তু ম্যাগনিফিকেশন পাওয়া যায় না। তাহলে সেইখানে যদি
একটা জিনিস ভেবে দেখো যে 1930 সালে ওই সময়টা কিন্তু মলিকিউলার বায়োলজির খুব অ্যাডভান্সমেন্ট হচ্ছিল। কেন না, ওই সময় খুব একটা বিশাল প্রতিযোগিতা চলছিল, সেটা হচ্ছে যে হোয়াট ইজ আওয়ার জেনেটিক মেটেরিয়াল, এবং আরো অনেক সেল বায়োলজির এক্সপেরিমেন্ট করা হচ্ছিল ডিফারেন্ট বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস এর ফাংশন জানার জন্য, ডিফারেন্ট সেল অর্গানেলির এক্সাক্ট ফাংশন জানার জন্য। জেনেটিক্স এর যুগ কিন্তু তখন একটু পেরিয়ে গেছে। বলে স্যার কিভাবে? জেনেটিক্স এর যুগ এই জন্য পেরিয়ে গেছে, জেনেটিক্স এর যুগটা তার একটু আগে ছিল, যেখানে মেন্ডেল তার থিওরি দিয়ে গেলেন, তারপর সো কল্ড হুগো ডি ব্রিজ, করেন্স এবং শারম্যাক সেটাকে আবার রিডিসকভার করলেন। হ্যাঁ, কি করে রিডিসকভারি হলো আমি জানি না, তার কারণ হচ্ছে যে মেন্ডেলের যিনি সব থেকে বড় শত্রু কার্ল ভন নেগলি, একজন তার জামাই, একজন তার লাইব্রেরি ইউজ করে, তো প্রত্যেকের কাছে অ্যাক্সেস ছিল মেন্ডেলের পেপারটা। এবার সেই পেপারের কাজটা আমি একটা অন্য গাছে করে দিয়ে বললাম ওই থিওরি গুলো আবার আমি রিডিসকভার করেছি, দ্যাটস আ টু মাচ এনিওয়ে। বাট ওই জায়গায় মানে বিংশ শতাব্দীর প্রথম দশকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইয়ে হচ্ছিল, সেটা হচ্ছে সেল ডিভিশন নিয়ে প্রচুর কাজ হচ্ছিল। একটু টাইম লাইন গুলো ফলো করবে, শুনবে, ভাল লাগবে। কিন্তু সেল ডিভিশন নিয়ে প্রচুর কাজ হচ্ছিল, মাইটোসিস, মিওসিস, এবং মেন্ডেলের যে তত্ত্ব, মেন্ডেল তো কখনো জিন দেখেননি, তাহলে সেলে কোন জিনিসটা আছে উইচ ইজ হোমোলোগাস টু জিন, যেটা মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী কাজ করে, কোষের মধ্যে কোন জিনিসটা আছে, যেটা তখন কিন্তু জিন বা ডিএনএ জেনেটিক মেটেরিয়াল বিংশ শতাব্দীর প্রথম দশকে জানা ছিল না। তাহলে এমন কোন জিনিস আছে কোষের মধ্যে যেটা মেন্ডেলিয়ান প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স মেনে চলে, বলতে পারবে? সেই সময় জানা ছিল। স্যার অ্যালিলস গুলো। জিনের ডিএনএ জেনেটিক মেটেরিয়াল জানা নেই আর তুমি অ্যালিলস এর কথা বলছো? বিংশ শতাব্দীর প্রথম দশকে ঠিক সার্টেন এন্ড বোভারি কি থিওরি দিয়েছিলেন? ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে ক্রোমোজোমস সেই সময় সেগ্রিগেশনটা কিন্তু এক্স্যাক্টলি মেন্ডেল যে প্যাটার্নটা বলছিলেন ওই প্যাটার্নটা ফলো করছে। তাহলে সেই সময় যেই তোমার সেল ডিভিশনের ব্যাপারে অনেক কিছু আবিষ্কার হলো, that is not only for the advancement in the field of microscopy but also in the advancement in the field of synthesis of different dyes and stains etc. ওকে, নতুন নতুন ডাই, স্টেন ইত্যাদি যেই আবিষ্কার হতে শুরু করলো, অ্যাডভান্সমেন্ট হলো, তখন কিন্তু একটা লোকের ইন্টারেস্ট জাগতে শুরু করলো যে সেলের ভেতরে কিভাবে কি ঘটছে সেটা দেখা। নেক্সট মর্গ্যান, স্টুয়ার্ট-অ্যাভেন্ট এরা মোটামুটি লিঙ্কেজ আবিষ্কার করলেন এবং জিন ম্যাপিংটাও স্টার্ট করলেন। তারপরে যেটা দেখা গেল জিন ম্যাপিংও স্টার্ট করলেন, তো তারপরে এই ফেজটা চললো। তাহলে মেন্ডেল, হুগো ডি ব্রিজ, করেন্স, শারম্যাক, মিউটেশন থিওরি, তারপর হচ্ছে লিঙ্কেজ বাই মর্গ্যান এন্ড হিজ স্টুডেন্ট স্টুয়ার্ট-অ্যাভেন্ট, জিন ম্যাপিং। এবারে লোকের ইন্টারেস্টটা এলো যে হোয়াট ইজ দ্য বেসিস অফ জেনেটিক্স, তাই তো? আমরা যদি একেবারে লেম্যানের টার্মে ভাবতে শুরু করি, দ্য বেসিস অফ জেনেটিক্স ইজ মলিকুলার বায়োলজি, মানে কিভাবে কাজগুলো হচ্ছে, জেনেটিক্স এর যে প্রিন্সিপালস গুলো, হাউ দে আর অ্যাকচুয়ালি এক্সিকিউটেড, জেনেটিক্স এর যে প্রিন্সিপালস গুলো তারা কিভাবে এক্সিকিউটেড হচ্ছে, এইটা জানার উপায় কিন্তু হচ্ছে আমাদের মলিকিউলার বায়োলজি। ঠিক কথা বলছি তো? হ্যাঁ, তো তখন কিন্তু লোকে সেলের মধ্যে দেখার একটা খুব ইন্টারেস্ট জন্মালো, কারণ সেই সময় মারাত্মক রকমের চলছে যে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের ফাংশন কি, কেন বায়োকেমিস্ট্রিতে অনেকটা উন্নতি হয়ে গেছে, আরএনএ, ডিএনএ, প্রোটিয়েজ আবিষ্কার হয়ে গেছে। এবার আমি ডিএনএ-ফ্রি প্রোটিন এক্সট্রাক্ট পেতে পারি, আরএনএ-ফ্রি অ্যান্ড প্রোটিন-ফ্রি ডিএনএ এক্সট্রাক্ট পেতে পারি, ডিএনএ অ্যান্ড প্রোটিন-ফ্রি আরএনএ এক্সট্রাক্ট পেতে পারি। কোনটা কোথায় সেলের মধ্যে কি কাজ করছে আমি দেখতে চাই, তার জন্য আমার একটা দারুণ মাইক্রোস্কোপ লাগবে, লাইট মাইক্রোস্কোপ দিয়ে সম্ভব নয়। তাহলে ইন্টেরিয়ার স্ট্রাকচার বা ডিটেলস যদি আমি দেখতে চাই একটা সেলের মধ্যে, আই ডেফিনেটলি নিড অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ। মেইনলি দু ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপারে আমরা পড়বো, সেটা হচ্ছে টেম বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ
যেটা আমাদের ইনার স্ট্রাকচার কিরকম সেটা বুঝতে সাহায্য করে। আরেকটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা আমাদের সারফেস, অবজেক্টের যে সারফেসটা, সেই সারফেসটার ব্যাপারে একটা আইডিয়া দেয়। বোঝাতে পারছি? ঠিক আছে। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা হচ্ছে যে ইনার স্ট্রাকচারটা কিরকম আছে আমাদের সেলের অর্গানেলের মধ্যে, সেটা বোঝাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে গিয়ে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা কি করছে না সারফেসটা ভিজুয়ালাইজ করতে সাহায্য করছে, সারফেস ভিজুয়ালাইজেশনে সেটা কিন্তু হেল্পফুল। সো লেট আস সি। ডোন্ট ওয়ারি, এটা আজকে হবে না, বাট নেক্সট ক্লাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আমরা কিছু একটু ছবি দেখি, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে বাডিং ইস্ট সেল। হ্যাঁ, দিস ইজ বাডিং ইস্ট সেল। ওকে, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ইমেজ দেখো, একটা টেমের ইমেজ দেখো, একটা সেমের ইমেজ দেখো। বুঝতে পারছো ডিফারেন্সটা? বোঝো, যে জিনিসটা তুমি একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপে এরকম দেখছিলে স্টেন করার পর, so you can see colored images in compound microscope but not in same or same image reconstruction এর পর অবশ্য কালার করা যায়। that's a different concept. কতটা বেটার রেজলিউশন, ভেতরের ইন্টারনাল যে স্ট্রাকচার, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু মোটামুটি যথেষ্ট বোঝা যাচ্ছে। সেম, এটা আমি সারফেসটা দেখছি, এটা আমি সারফেসটা দেখছি। সিমিলারলি ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড মাইক্রোস্কোপে, যেটা তোমরাও দেখেছো, স্যাফরানিন স্টেন। হ্যাঁ, তোমরা যখন গ্রাম স্টেনিং করেছো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখেছো স্যাফরানিন স্টেন। এটা হচ্ছে গিয়ে ইকোলাই, এটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে, আর এটা হচ্ছে গিয়ে সারফেসটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে। ওকে, সো একটা জিনিস আমরা খুব ক্লিয়ার হচ্ছি, এই যে গলজি বডি, তোমরা গলজি বডির ব্যাপারে সবাই জানো। আমরা যে বইতে যে ডায়াগ্রামটা দেখে থাকি, তার থেকে কতটা ডিটেইলড স্ট্রাকচার এটা দেখো। মাইটোকন্ড্রিয়ার ইমেজ, আমি কি তোমাদেরকে ওটা পড়িয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচার আমরা ক্লাস 12 অবধি পড়ে থাকি, অ্যাকচুয়ালি সেটা স্ট্রাকচার নয়, টেম করে দেখা গেছে বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখা গেছে, এটা আমি তোমাদের পড়িয়েছিলাম। হ্যাঁ স্যার, বলেছিলেন একবার। না, এটা তোমাদের পড়াইনি, এটা আমি রক্তিমদের ব্যাচকে পড়িয়েছিলাম, যে অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। কারণ অর্গানেলটা আমার পড়ানোর কথা ছিল, আমি পড়িয়েছিলাম সেইখানে। অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, এটা আমরা টেমের সাহায্যে দেখছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, যে আমরা ক্রিস্টি যেভাবে বলে থাকি সেরকম কিন্তু নেই। মাইটোকন্ড্রিয়ার অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে, অবশ্যই ক্রিস্টি আছে, বাট এখানে হচ্ছে এরকম লুপ অ্যান্ড, যেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে লুপ অ্যান্ড লাইন স্ট্রাকচার, মানে যে ক্রিস্টি গুলো ছবিতে যেরকম ভাবে আঁকা থাকে, অ্যাকচুয়ালি এই ক্রিস্টি গুলো একটু ডিফারেন্ট তো দেখতে, ঠিক আছে। তো দিজ আর লুপ অ্যান্ড লাইন স্ট্রাকচার। সিমিলারলি সেম, এবার সারফেস ইমেজ, টেম মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, টেম মানে হচ্ছে সারফেস ইমেজ, ঠিক আছে। এই সারফেস ইমেজটা দেখো, এটা হচ্ছে ব্লাড সেল, ব্লাড সেলকে এরকম দেখতে হয়। এই যে আমরা বলে থাকি যে এই সারফেস গ্লাইকো প্রোটিন বা সারফেস লাইপোপ্রোটিন যেগুলো বেরিয়ে থাকে আর কি, সারফেস গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন বা সারফেস পলিস্যাকারাইড, দিস আর দোজ থিংস অ্যাকচুয়ালি। ড্রোসোফিলার আই, ড্রোসোফিলাকেই ভালো করে দেখা যায় না। হ্যাঁ, ওই যে ফলের যে উপর যে মাছিগুলো ছোট ছোট বসে থাকে, ফ্রুট ফ্লাই, ওগুলোকেই প্রপারলি দেখা যায় না, ওগুলোর চোখটা। এখানে দেখো সেম ইমেজ, কিসের? পোলেন গ্রেন, ফুলের রেণু, ফুলের রেণু। এই ফুলের রেণু আমরা সবাই হাতে নিয়েছি, কখনো বোঝা যায় এত ডিস্টিংক্ট স্ট্রাকচার? এরপর আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি মনে করো যে এগুলো মারাত্মক ভালো সেম বা টেম ইমেজ, একদমই নয়। এগুলো খুব আর্টিস্টিক সেম বা টেম ইমেজ, কিন্তু ইউজুয়ালি আমরা সেম বা টেমের সাহায্যে এর থেকে অনেক হাই রেজলিউশন কিন্তু অ্যাটেন্ড করতে পারি। ওকে,
So these are very artistic same and same images, but actually we can attain a much higher resolution using same and same. বোঝা যাচ্ছে? এবারে যদি আমাদের সময় বেশি নেই তাহলেও আমরা একটু প্রিন্সিপালটায় চলে যাই, আমরা দেখি ব্যাপারটা কিরকম হচ্ছে। প্রথমে হচ্ছে যে হবে হিটেড ফিলামেন্ট, আমি ধরে নিচ্ছি টাংস্টেন। ওকে, সো টাংস্টেন ফিলামেন্টকে আমি যদি মারাত্মক রকমের হিট করি তখন কি হবে, সেখান থেকে আমার ইলেকট্রন বেরোবে ইফ ইট ইজ উইদিন আ অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। ঠিক আছে, এবার এই যে হাই এনার্জি ইলেকট্রন গুলো, সেই আমি তোমাদের সব বোঝাবো এক এক করে, একটু মন দিয়ে শুনবে। ঠিক আছে, আমরা জানি যে ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টারও আছে। ওকে, তো যখন আমি ওয়েভ ক্যারেক্টার আছে, এবার কি যে আমি ভ্যাকুয়াম ক্রিয়েট করছি, টাংস্টেন ফিলামেন্টকে মারাত্মক হিট করছি এবং একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি। আমি বলছি কিভাবে দিচ্ছি। এইবারে তখন কি এই হাই এনার্জি ইলেকট্রন এমিট হচ্ছে, এরা কিন্তু কয়েক মাইক্রোমিটার পেনিট্রেট করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এবং এইগুলোকে যদি আমি আমার স্যাম্পেলের ওপর ফোকাস করি, আমি কিন্তু একটা দারুণ ইমেজ পেতে পারি। কিভাবে না, স্যাম্পেলের মধ্যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা ডেনসিটি আলাদা, তো অ্যাকর্ডিংলি ইলেকট্রনটা পাস করবে বা করবে না ডিপেন্ডিং আপন দ্য ডেনসিটি। তুমি যদি আরেকটু বেটার রেজলিউশন চাও, তুমি ওটাকে কোনো হেভি মেটাল দিয়ে স্টেন করে দাও। ঠিক আছে, তো হেভি মেটাল দিয়ে স্টেন করে দিলে আবার একটা এইরকম কনসেপ্ট হচ্ছে যে যে জায়গাটা লেস স্টেন সেখান দিয়ে পাস করছে ইলেকট্রন, যেটা হেভি মেটাল স্টেন আছে বেশি, ডেনসিটি বেশি, সেখান দিয়ে পাস করছে না। বা এটাও তুমি করতে পারো নেগেটিভ স্টেনিং, সেটা হচ্ছে তুমি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে স্টেন করে দিলে, স্যাম্পলটাকে ছেড়ে দিলে, তাহলে এটাকে বলছে নেগেটিভ স্টেনিং। এইভাবেও তুমি স্যাম্পলটা দেখতে পারো। বেসিক কনসেপ্টটা যেটা এখানে হচ্ছে যে এই যে ইলেকট্রনের পাস করা না করা এই ব্যাপারগুলো, ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য ডেনসিটি অফ ডিফারেন্ট রিজিয়নস উইদিন দ্য স্যাম্পল। এই যে ইলেকট্রনের পাস করা বা না করার ব্যাপারটা, ইট কমপ্লিটলি, ধরো যেখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস আছে এবং একেবারে ক্রোমোজোম যেখানে কনডেন্সড হয়ে আছে সেখানে ডেনসিটি মারাত্মক বেশি, আবার সাইডে সাইটোপ্লাজমে কিন্তু ডেনসিটি অনেক কম। তাহলে এই যে কন্ট্রাস্টটা, যে কোনো মাইক্রোস্কোপের ইমেজের মেইন জিনিস হচ্ছে কন্ট্রাস্টটা। ঠিক আছে, তো সেই কন্ট্রাস্টটা কিন্তু জেনারেট করা যাচ্ছে ডিপেন্ডিং আপন দ্য ডেনসিটি অফ ডিফারেন্ট পার্টস অফ ইয়োর স্পেসিমেন অর অফ ইয়োর স্যাম্পল। ওকে, এবার এই ডেনসিটিটা বাড়ানো কমানোর জন্য স্টেন ইউজ করা হয়, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কন্ট্রাস্ট আনার জন্য অফেন তোমাকে নেগেটিভ স্টেনিংও ইউজ করা হয়। শ্যাডো কাস্টিং বলে আরেকটা মেথড আছে, লেটস নট গো ইনটু দ্যাট, কারণ ওটা তো আমি তোমাদের একটা কাজ দেব, 1 মিনিটে বলতে হবে বিভিন্ন স্টেনিং স্ট্র্যাটেজি নিয়ে, হোয়াটসঅ্যাপে রেকর্ড করে দিতে হবে। তো ইটস ইজি, 1 মিনিটের বেশি কাউকে দেওয়া হবে না। এবং এই যে ফোকাসটা করতে পারছি আমি স্যাম্পেলের ওপর, ঠিক আছে, এই ফোকাসটা আমি কেন করতে পারছি, তার কারণ হচ্ছে ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ পার্টিকেলস, দ্যাটস ওয়াই, মানে ওটার ওয়েভ নেচারেটাও আমি ইউজ করছি আর এখানে ওটা নেগেটিভলি চার্জ পার্টিকেলস, তাই জন্য ওটা ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেসের দ্বারা রিফ্লেক্টেড হবে। ফলে আমি ইলেকট্রোম্যাগনেটিক লেন্সেসে কিরকম কারেন্ট রাখছি তার উপর বেস করে I can focus the electron on a particular region. So this is the concept. এইটা হচ্ছে গিয়ে the total structure of a electron microscope. এই দেখো ইমেজটা কিন্তু বেসিক্যালি আমরা ফ্লুরোসেন্ট স্ক্রিন ফটোগ্রাফিক প্লেট বলছি, তুমি দেখতে পাবে কিন্তু কম্পিউটার। ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা জিনিসেরই এখন ডিজিটাইজেশন হয়ে গেছে। ইমেজটা ইনিশিয়ালি যেভাবেই ফর্ম হোক সেটাকে আলটিমেটলি ডিজিটাল ফর্মে কিন্তু খুব ইজিলি কনভার্ট করা যায়। So this is the total ইয়ে অফ টেম, মানে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই টোটালটা এইরকম দেখতে হয়। So we have less than 1 minute. Today I end my lecture here. Next day আমরা এখান থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে, and we will complete the electron microscope. কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে করো বা নেক্সটে করো, I'll definitely answer. এবার আমরা 11টা থেকে জয়েন করি ওই মিটিংটায়, ভেরি ইম্পর্টেন্ট।